পোস্ট অগাস্ট বাংলাদেশকে আপনি আসলে কিভাবে অ্যাসেসমেন্ট করছেন? বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণ অভ্যুত্থান এটা ছিল। সারা দেশের মানুষ নেমে এসে একটা অথরিটেরিয়ান সরকারকে, একটা অথরিটেরিয়ান পুলিশ স্টেটকে উৎখাত করেছে। আপনি যদি জনগণের জন্য সাংবাদিকতা করেন তাহলে আপনাকে জনগণের কাছেই অ্যাকাউন্টেবল হতে হবে। মানে এটাকে জেনুইনলি টার্নিং পয়েন্ট, নাকি সোজা কথায় বললে যে পাওয়ারটা জাস্ট বদল হচ্ছে এরকম কিছু? না, এটা একটা জেনুইনলি টার্নিং পয়েন্ট। কারণ বাংলাদেশে আমরা একটা জিনিস বুঝতে হবে যে গণ অভ্যুত্থানের কারণে সবচেয়ে বড় পরিবর্তন যেটা হয়েছে, সকল ক্ষমতার উৎস জনগণ, হ্যাঁ, এবং রাষ্ট্রের মালিকানাটা জনগণের হাতে। এই মুহূর্তে আমরা একটা ট্রানজিশনের মধ্যে আছি। এমন একটা জায়গায় মিডিয়া আসুক যে মিস্টার রহমান প্রতিদিন ঘুম থেকে উঠে একটা আতঙ্কের মধ্যে থাকবেন যে কোন স্বাধীন মিডিয়া তার সরকারের কোন দুর্বলতাটা প্রকাশ করে দিল। যতদিন পর্যন্ত সাংবাদিকরা কোনো গোষ্ঠী, ব্যবসায়ী গোষ্ঠী হোক, রাজনৈতিক গোষ্ঠী হোক, এদের কুকুর হিসাবে কাজ করবে, ততদিন পর্যন্ত আমি মনে হয় যে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমের যে ওয়াচডগের ভূমিকা, ওই ভূমিকায় আমরা জার্নালিস্টদেরকে দেখব না। প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। ফাইনলাইনের আজকের পর্বে আপনাদের জানাই স্বাগতম। ফাইনলাইনে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার বিষয়ক নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে। আজকে পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আমি আছি, মাহবুবা ইসলাম সুজানা। আজকের পর্বে আমাদের সঙ্গে উপস্থিত আছেন মিস্টার তাসনিম খলিল। তিনি একজন অনুসন্ধানী সাংবাদিক এবং নেত্র নিউজের প্রতিষ্ঠাতা ও সম্পাদক। আজকে আমরা তার অভিজ্ঞতা নিয়ে আলাপ করব এবং শুনব তার দৃষ্টিভঙ্গি। স্বাগতম আপনাকে ফাইনলাইনে। এত ব্যস্ততার মাঝখানে আমাদের সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। একদম শুরুটা যদি ব্যক্তিগত দিক থেকে করি, যে এত বছর ধরে চাপ, সীমাবদ্ধতার মাঝখানে সাংবাদিকতা করছেন, অনেক লম্বা একটা সময়, আসলে সংক্ষেপে তো বলা যায় না, তাও যদি একটু ছোট করে আমাদেরকে আপনার এই জার্নিটা নিয়ে বলতেন। আমার সাংবাদিকতা শুরু হলো আর্লি 2000-এ, 2001, 2, 3 এরকম, আমার এক্স্যাক্টলি মনে নেই, আসলেই অনেক দিন। তারপরে 2007-এ আমাকে দেশ ছাড়তে হয় 111 গভর্নমেন্টের সময়ে। তারপরে আমি সুইডেনে ছিলাম, ওইখানে আমি ন্যাচারালাইজ সিটিজেন হই। বাংলাদেশ নিয়ে আমি মাঝখানে কাজ করা একেবারেই বন্ধ করে দিয়েছিলাম, বাট পরে আবার 2016 অনওয়ার্ডস আবার কাজ করতে শুরু করি একটু একটু করে। আর নেত্র নিউজের প্রতিষ্ঠা হয় 2019-এ, আর 2024-এর অক্টোবরে আমি 17-18 বছর পরে দেশে ফিরি। একদম 24-এর আন্দোলন থেকে যদি বলি, যে পোস্ট অগাস্ট বাংলাদেশকে আপনি আসলে কিভাবে অ্যাসেসমেন্ট করছেন? পোস্ট অগাস্ট বাংলাদেশ একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে গিয়েছে, এবং এই অভ্যুত্থানটা সবচেয়ে বড় ছিল, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণ অভ্যুত্থান এটা ছিল। আমরা যেটাকে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলি নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স, এটা একটা নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স ছিল, এবং সারা দেশের মানুষ নেমে এসে একটা অথরিটেরিয়ান সরকারকে, একটা অথরিটেরিয়ান পুলিশ স্টেটকে উৎখাত করেছে। এই মুহূর্তে আমরা একটা ট্রানজিশনের মধ্যে আছি, এবং ট্রানজিশন সবসময় যে পজিটিভ হয় তা না, বেশিরভাগ সময় ট্রানজিশনগুলো নেগেটিভ হয়। ওই দিক থেকে দেখলে বাংলাদেশে বড় ধরনের কোনো নেগেটিভ ট্রানজিশনাল এফেক্ট আমরা দেখিনি। মোটামুটি আমরা একটা সঠিক রাস্তাতেই আছি। এই কয়েকদিন পরে নির্বাচন, এবং নির্বাচনটা হওয়ার পরে আমরা মানে পুরোপুরি বলতে পারবো যে না, আমরা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে বাংলাদেশের যে যাত্রা, সেটা আমরা পুরোপুরি শুরু করতে পেরেছি। বাংলাদেশ, একজন সাংবাদিক হিসেবে বাংলাদেশের এই সময়টাকে আপনি কীভাবে দেখছেন? মানে এটাকে জেনুইনলি টার্নিং পয়েন্ট, নাকি সোজা কথায় বললে যে পাওয়ারটা জাস্ট বদল হচ্ছে এরকম কিছু? না, এটা একটা জেনুইনলি টার্নিং পয়েন্ট। কারণ বাংলাদেশে আমরা একটা জিনিস বুঝতে হবে যে গণ অভ্যুত্থানের কারণে সবচেয়ে বড় পরিবর্তন যেটা হয়েছে, বাংলাদেশের জনগণ, যেটা ওই সংবিধানে আছে না, সকল ক্ষমতার উৎস জনগণ, হ্যাঁ, এবং রাষ্ট্রের মালিকানাটা জনগণের হাতে।
একটা খুব মজার বিষয় আছে, শেখ হাসিনা বারবার একটা কথা বলতেন, সেটা হলো আমি যদি ইলেকশন চুরি করে থাকি বা আমি যদি স্বৈরাচারী হয়ে থাকি তাহলে জনগণ কেন আন্দোলন করে না? যদি এটা সত্য হতো তাহলে তো জনগণ আন্দোলন করে আমাকে উৎখাত করত। শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণ ঠিক ওই জিনিসটাই করছে। শেখ হাসিনা যেটা কথা বলে বড়াই করতেন, বাংলাদেশের জনগণ তার শেখ হাসিনার নেতৃত্বে থাকা যে একটা অথরিটেরিয়ান পুলিশ স্টেট ছিল, পুলিশি রাষ্ট্র ছিল, সেটাকে উৎখাত করেছে। এবং আমার মনে হয় না যে অদূর ভবিষ্যতে কারো পক্ষেই ওই পুলিশ স্টেটের মতো আবার নতুন করে একটা নিপীড়নমূলক রাষ্ট্র তৈরি করা সম্ভব হবে। তো এটা আমি একটা বড় পরিবর্তন হিসেবে দেখি। এখানে আসলে সবচেয়ে বড় ডেমোক্রেটিক রিস্কগুলো কি কি? ডেমোক্রেটিক রিস্কের কথা যদি আমি বলি, আমরা প্রথম কথা হলো গিয়ে যে এটার শুরুটা ওই আবার শেখ হাসিনার কাছ থেকে। হ্যাঁ, শেখ হাসিনার বিরুদ্ধে অনেকেই ছিল। শেখ হাসিনার সমালোচক বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনকারী বলেন, এরা সবাই যে গণতান্ত্রিক ছিল বা ডেমোক্রেটিক ফোর্সেস ছিল সেটা না। এদের মধ্যে একটা বড় অংশ ছিল যারা শেখ হাসিনায় তাদের আপত্তি, আওয়ামী লীগে তাদের আপত্তি, কিন্তু শেখ হাসিনার পথ পন্থা পদ্ধতিতে তাদের কোনো আপত্তি নেই। এবং তারা এক হিসাবে বলতে গেলে শেখ হাসিনা যা কিছু করেছে তারা সেই একই রাস্তা, একই পথ পন্থা অবলম্বন করতে তাদের কোনো দ্বিধা নেই। এরা একেবারে নন ডেমোক্রেটিক, কাউন্টার ডেমোক্রেটিক একটা ফোর্স। এরা আমি মনে করি যে বাংলাদেশের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড়, মানে ডেমোক্রেটিক বাংলাদেশের জন্য এরা সবচেয়ে বড় থ্রেট। 24-এর আন্দোলনের সময় আমরা দেখেছি যে ইন্টারনেট শাটডাউন, ডিসইনফরমেশন, ক্র্যাকডাউনের মধ্যে জার্নালিজম করাটা কতটা কঠিন। তো এই ক্ষেত্রে একজন জার্নালিস্টের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইনস্টিংক্টটা কি কাজ করা উচিত? স্পিড, ভেরিফিকেশন নাকি মোরাল জাজমেন্ট? দুইটাই তো আসলে মোরাল জাজমেন্ট তখনই আসে যখন আপনি ভেরিফিকেশন করতে যাচ্ছেন, কারণ আপনি মানে কোনো আজে বাজে কোনো ইনফরমেশন দিচ্ছেন না, আপনি বারে বারে ভেরিফাই করছেন। তো মোরাল জাজমেন্ট এবং ভেরিফিকেশন। আর আমরা যেহেতু ঠিক ডেইলি নিউজ অপারেশন না, তারপরেও অভ্যুত্থানের সময় আমরা প্রায় ঘন্টার মানে পার আওয়ার পার মিনিট আমরা কভার করেছি। বিশেষ করে বিদেশে যারা ছিলেন ইন্টারনেট শাটডাউনের সময়, তাদের জন্য বলতে গেলে একমাত্র সোর্স অফ ইনফরমেশন ফ্রম বাংলাদেশ ছিলাম আমরা, নেত্রা নিউজ। সো সেক্ষেত্রে আমাদের উপর অনেক দায়িত্ব ছিল যে যেই ইনফরমেশনটাই আমরা পাবলিশ করছি সেটা যেন সঠিক হয়। এর মধ্যে ওই যে অবস্থার কথা বললেন, মানে ওইখানে তো মানে বাংলাদেশে ইন্টারনেটে কাউকে পাওয়া যাবে না, সরাসরি ডিরেক্ট লাইনে ফোন দিতে হবে, এটা একটা বড় ঝুঁকি ছিল। এর মধ্যেও আমরা মোটামুটি আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছি শেষ পর্যন্ত সেগুলোই সত্য হয়েছে। আপনি প্রায় বলেন যে নেত্র নিউজ কভার্স বাংলাদেশ অ্যাজ ইফ ইট ওয়ার এ ডেমোক্রেসি। তো এক্ষেত্রে আসলে প্র্যাকটিক্যাল টার্মসে নিউজ রুম ডিসিশন মেকিং কীভাবে কাজ করে? এক্স্যাক্টলি আমি সুইডেনে বা অন্য কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে, মানে ম্যাচিওর গণতান্ত্রিক রাষ্ট্রে ঠিক যেভাবে নিউজ রুম চালাতাম আমি এইভাবেই চালাই। এবং আমার রিপোর্টারদেরকেও এই ইনস্ট্রাকশনে দেওয়া আছে যে নেত্র নিউজের যারা কাজ করে তারা কোনো ধরনের ভয়, ভীতি, সেন্সরশিপ এটার মানে তোয়াক্কা করবে না। এবং এটা আমরা খুব স্ট্রিক্টলি মেনটেন করি। আমরা মনে করি ওই যে একটা কথা আছে না যে ফেক ইট টিল ইউ মেক ইট, রাইট? সো আমরা ওইটাই করি যে আমরা ধরেই নেই যে বাংলাদেশ অ্যাজ ইফ ইটস এ ডেমোক্রেসি। এবং এটা করতে করতে এইভাবে আমরা যখন পাওয়ারকে প্রশ্ন করতে থাকবো, আমরা ক্ষমতাবান লোকদেরকে প্রশ্ন করতে থাকবো, একসময় এই যে ডেমোক্রেটিক কালচারটা, যে একটা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া যেভাবে কাজ করে, কনফ্রন্ট করে পাওয়ারকে, সেটা যদি আমরা করতে পারি তাহলে একদিন না একদিন আমরা ওই জায়গাটা পৌঁছাবো, মানে রিয়েল অর্থে পৌঁছাবো। আপনি আয়নাঘর, গুম তথ্য এইগুলো নিয়ে এই কাজ করেছেন, তো এই জিনিসগুলো ধীরে ধীরে পাবলিক ডোমেইনে এসেছে, তো সেগুলো কালেকটিভ মেমোরির অংশ হয়ে গিয়েছে। এখন পলিটিক্যাল মোমেন্টে অ্যাকাউন্টেবিলিটির সবচেয়ে রিয়েলিস্টিক রুটটা এখানে কী বলে আপনার মনে হয়?
অ্যাকাউন্টেবিলিটি তো একটা হলো গিয়ে যে মানে ডেফিনেটলি জুডিশিয়াল যে অ্যাকাউন্টেবিলিটি, যে মানে একেবারে আন্তর্জাতিক মান ধরে হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করে একটা অ্যাকাউন্টেবিলিটি প্রসেসের মধ্যে দিয়ে যারা পারপেট্রেটর আছে, যারা গুম করেছে, এক্সট্রাজুডিশিয়াল এক্সিকিউশনের সাথে ছিল, তাদের বিচার করা, এটা হলো স্টেপ নাম্বার 1, যেটা বাংলাদেশে হচ্ছে না। মানে এই যে আইসিটির নামে যেটা হচ্ছে, এটা আমি মনে করি এটা একটা ফার্স। যেটা শেখ হাসিনার আমলেও আইসিটি দিয়ে যেভাবে ফার্স করা হয়েছিল, এই আমলেও এটা হচ্ছে। সো এটা আমি মনে করি যে অ্যাকাউন্টেবিলিটির জন্য ক্ষতিকর। আর দ্বিতীয় আরেকটা হলো যে আপনাকে পুরো সিস্টেমটাকে রিফর্ম করতে হবে, যেটাকে মানে টেকনিক্যাল ভাষায় বলে সিকিউরিটি সেক্টর রিফর্ম। আমি মনে করি ফর এক্সাম্পল র্যাব যেটা আছে সেটাকে কমপ্লিটলি ডিসব্যান্ড করে দিতে হবে। কারণ র্যাব এবং ডিজিএফআই এই দুইটা হলো একটা, ডিজিএফআই হলো বাংলাদেশের রাজনীতির মিলিটারাইজেশনের একটা টুল, হ্যাঁ, এবং র্যাব হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা বা ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্টের মিলিটারাইজেশনের আরেকটা টুল। সো আমাদেরকে সিকিউরিটি সেক্টর রিফর্ম করতে হলে পুলিশকে প্রফেশনাল করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, দুর্নীতিমুক্ত করতে হবে, এবং সেই সাথে সাথে এই সমস্ত জায়গা থেকে মিলিটারাইজেশনের যা কিছু টুলস আছে, যা কিছু এভিনিউজ আছে, সেগুলো সব বন্ধ করে দিতে হবে। সো এটা যদি আমরা না করতে পারি, তাহলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আবার ফেরত আসতে পারে, গুমও আবার ফেরত আসতে পারে। ইনফ্যাক্ট এই সরকারের আমলেও দুই একটা গুম যে হয় না এটা কিন্তু না। কারণ আমরা এখন দেখছি যে কয়েকদিন আগে একজন উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগের 2জন মন্ত্রী ছিল, তারা আসলে আগে ধরা পড়েছিল, কিন্তু পরে তাদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে। টেক্সটবুক এক্সাম্পল অফ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। সো এই সরকারের আমলেও কিন্তু একেবারেই গুম বন্ধ হয়ে গেছে বা বলপূর্বক অন্তর্ধান বন্ধ হয়ে গেছে, এইটা কিন্তু না। সো কমপ্লিট সিকিউরিটি সেক্টর রিফর্ম না করলে এটা কখনোই যাবে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং এই ধরনের কাজগুলো নিয়ে আপনার দীর্ঘদিনের রিপোর্টিং আছে। তা আজকের বাংলাদেশে এই প্র্যাকটিসটা টিকে থাকার মূল কারণটা কি? মানে এখানে কি ল, পলিটিক্যাল ইনসেন্টিভস, নাকি ইনস্টিটিউশনাল কালচার? এটা আমি একটু ভিন্নভাবে বলি। আমি যেটা বললাম না, যে র্যাব ফর এক্সাম্পল হলো গিয়ে একটা মিলিটারাইজেশনের একটা টুল। এটা কিন্তু আগে যদি যাই, আমি কনটেক্সটে যাই, এরশাদের আমলে মানে বাংলাদেশে মিলিটারি ডিক্টেটররা বা মিলিটারির যখন তারা পাওয়ারে চলে আসে বা আসতে চায়, তাদের একটা হিসাব হলো যে তারা মিলিটারি গভর্নমেন্ট কখনো 2 বছরের বেশি উর্দি পরে সরকার চালাতে পারে না, যেটা 1/11-এর সময় আমরা এটা আরেকবার কনফার্ম হলো। তো সেক্ষেত্রে আগের সামরিক শাসকরা যেটা করতো, তারা সিভিলিয়ান হয়ে যেত। কিন্তু সিভিলিয়ান হওয়ার পরে তাদের তো সিভিলিয়ান পপুলেশনের মধ্যে তাদের কোনো গ্রাউন্ড নেই, তারা পলিটিক্সটা করবে কীভাবে? উর্দি পরা মিলিটারি অফিসাররা তো পলিটিক্স করতে পারে না। তখন তারা একটা ফর্মুলা, যেটা পাকিস্তানি ফর্মুলা, ওইটা নিয়ে আসলো যে ডিজিএফআই এর মাধ্যমে, ডিজিএফআইতে একজন মিলিটারি অফিসার 2, 3, 4, 5 বছরের জন্য আসবে ডেপুটেশনে, এসে সে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, স্বাস্থ্যনীতি প্রতিটা জায়গা তারা মনিটর করবে। সো ডিজিএফআই কখনোই একটা সিকিউরিটি এজেন্সি ছিল না। ডিজিএফআই প্রথম থেকেই ছিল এই যে মানে রাজনীতি বা বেসামরিক জীবনের সামরিকরণের একটা অস্ত্র, হ্যাঁ। তো এটা চলে আসছিল। একটা সময় দেখা গেল যে বাংলাদেশের নীতি নির্ধারক যারা আছেন, তারাও মনে করেন যে সব কিছুর সমাধান হলো গিয়ে সামরিক পদ্ধতিতে যেতে হবে, হ্যাঁ। তো যখন বাংলাদেশে সন্ত্রাসের সমস্যা বেড়ে গেল, তখন নীতি নির্ধারকরা এই আর্মির লোকজনে গিয়ে খালেদা জিয়ার মতো নেতাদেরকে বলল যে এটার একমাত্র সমাধান হলো কোর্ট থেকে এরা জামিন পেয়ে যায়, আমাদের কিছু করার থাকে না, সরকারের কিছু করার থাকে না, অতএব এগুলারে ধরে ধরে সবাইকে মেরে ফেলতে হবে। সো তারা কোর্টের প্যারালালে গিয়ে তারা আরেকটা জাজ, জুরি অ্যান্ড এক্সিকিউশনার বলে আরেকটা সিস্টেম বানালো, যে আপনার মনে হয়েছে আমি একজন অপরাধী, আপনি আমাকে অ্যারেস্ট করবেন, আপনি আমার বিচারও করে ফেলবেন একদিনের মধ্যে, এবং এরপরে আপনি আমাকে খুনও করে ফেলবেন, হ্যাঁ। সো এইটা একটা মিলিটারি পদ্ধতি
মিলিটারি ওয়েতে সলভ করার পদ্ধতি। তো এখানে আমি আবার আরেকটা জিনিস বলি, এই বাংলাদেশ মিলিটারির অনেক অফিসার আজকে আপনি দেখবেন বলপূর্বক অন্তর্ধান আয়নাঘরের সাথে জড়িত থাকার কারণে বা টিএফআই এর সাথে জড়িত থাকার কারণে তারা বাংলাদেশের কোর্টে যাচ্ছে, রাইট? বা বাংলাদেশের অনেক অফিসার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। কিন্তু এই একই অফিসারগুলা যখন জাতিসংঘের তত্ত্বাবধানে জাতিসংঘের ব্লু হেলমেট পিসকিপার হিসাবে সবচেয়ে ওয়ারটোন জায়গাগুলোতে যায়, আফ্রিকায় বা অন্যান্য জায়গায় যায়, এরা কিন্তু একেবারে হিউম্যান রাইটসের স্ট্যান্ডার্ডগুলো একেবারে অক্ষরে অক্ষরে পালন করে। হ্যাঁ, মানে কিছু জায়গায় অবশ্যই সমস্যা আছে, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে যেমন যৌন নির্যাতনের অভিযোগ আছে দুই একটা জায়গায়, বাট অত পারভেসিভ না। তো এটা আমি মনে করি যে ওই যে রাজনৈতিক নেতৃবৃন্দের যে একটা সামরিক বাহিনীর উপর নির্ভর করার একটা প্রবণতা, আওয়ামী লীগের আমলে আমরা কি দেখছি? আওয়ামী লীগের আমলে আমরা দেখছি যে শেখ হাসিনা এক পর্যায়ে ডিজিএফআই এনএসএ এর উপর এত নির্ভরশীল ছিলেন যে তার পার্টির সে ভুরুঙ্গামারি শাখার সভাপতি বা সাধারণ সম্পাদক কে হবে এটাও ঠিক করে দিচ্ছিল ডিজিএফআই। হ্যাঁ, সো এই জিনিসটা যতদিন চলতে থাকবে আমার মনে হয় যে এই বৃত্তের মধ্যে আমরা আটকে থাকবো অবশ্যই। এক্ষেত্রে তাহলে আপনার রিপোর্টে আপনি ডিটেনশন, টর্চার এগুলোর উল্লেখ করেছেন, তো বাংলাদেশের এখনকার যে অবস্থা সেক্ষেত্রে আমরা কি সামনে বিপরীত চিত্র দেখতে পারি বা আশা করতে পারি যে পরিবর্তনটা আসছে? আশা করতে পারি, কারণ আমি তো অপটিমিস্টিক আশাবাদী মানুষ, বাট এই সরকারের আমলে আমরা যেমন এটা দেখিনি। আমি যেটা বললাম না যে শেখ হাসিনাতে লোকজনের আপত্তি ছিল একটা গ্রুপের, কিন্তু শেখ হাসিনার পদ্ধতিতে আপত্তি নেই। আমরা দেখেছি যে এই সরকারের আমলে সাংবাদিকদেরকে আটক করে জেলে রাখা হয়েছে। পান্নার কথা বলতে পারি, আনিস আলমগীরের কথা এখন বলতেই হবে। তাদের যেটা অপরাধ আমি মনে করি যে একটা বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে তারা কথা বলেছে, এবং এই সরকারটা মূলত আমি আরেক জায়গায় বলেছি এই সরকারটা হলো গুপ্ত জামাত সরকার। হ্যাঁ, এবং জামাতের যে ইন্টারেস্টের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদেরকে কিন্তু ওই নিপীড়নমূলক কায়দায় নিয়ে যাওয়া। হ্যাঁ, বাট এই সরকারের আমলে আমরা দেখেছি একজন বিউটি প্যাজেন্টে অংশ নিয়ে, বিউটি কুইন, হ্যাঁ, মেঘনা আলম, তাকে বিশেষ ক্ষমতা আইনে তাকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হলো, এগুলো সবই কিন্তু ওই আওয়ামী লীগের যে পন্থা সেটাই। আবার সরকারের লোকজনের সাথে কথা বললে তারা আবার আক্ষেপ করেন যে তারা আরও রিপ্রেসিভ হতে পারেন নাই, আরও রিপ্রেসিভ হওয়া তাদের প্রয়োজন ছিল। তো মানে এই যে রাজনৈতিক বা আমাদের শাসকদের এই নিপীড়ন নির্ভরশীলতা যেটা আছে, যে সব কিছু সমাধান তারা বন্দুক দিয়ে করতে চান বা কারাগার দিয়ে করতে চান, এইটা থেকে তাদেরকে বের করতে না পারলে আমরা আসলে খুবই বাজে একটা সময়ের দিকে যাব একসময়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো আসলে প্রেস ফ্রিডমের জায়গাটাতে কাজ করার সবচেয়ে বেশি সুযোগ ছিল, তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে গত 1-1.5 বছরের সময়টাতে মিডিয়া কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করেছে বা ঠিকভাবে পালন করতে পেরেছে কিনা? আমার মনে হয় না মিডিয়া ঠিকভাবে কোনো ভূমিকা পালন করতে পারছে। আমাদের কেসটা একটু এক্সেপশন, আমাদেরকে কেউ কিছু বলেও না, আমরা মোটামুটি খুব মানে নেত্র নিউজ যেহেতু খুবই আমরা ফ্রিলি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারি, এবং সরকারের কাছে কোনো সহায়তা চাইলে তারা সেটা করে, কমেন্ট টমেন্ট দেয়, আবার দেয়ও না অনেক সময়, বাট আমাদের উপর কোনো ধরনের চাপ নাই এটা। কিন্তু মিডিয়ার উপর একটা বড় চাপ আছে, এবং এটার সবচেয়ে বড় প্রমাণ তো হলো গিয়ে যে মানে এই যে ইয়েটা ডেইলি স্টার এবং প্রথম আলোর উপর আক্রমণ, হ্যাঁ, এটা যে একেবারেই নতুন তা কিন্তু না। আমি একটা জিনিস বললাম না যে ইয়ের সময় একটা ছিল, আমার মনে আছে, ফর এক্সাম্পল দৈনিক সংগ্রামের অফিসে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটা মব একটা ছিল, এরা দৈনিক সংগ্রামের অফিসে হামলা করে একজন বয়োবৃদ্ধ সম্পাদক আবুল হাসান সাহেব ওনাকে মেরে রক্তাক্ত করে দিছিল। এবং সেই সময় আমি সাক্ষাৎকার দিছিলাম সম্ভবত ভয়েস অফ আমেরিকা, এটার নিন্দা করছিলাম। তখন বেশিরভাগ সম্পাদকরা কিন্তু চুপ ছিলেন। হ্যাঁ, তো এই যে কালচারটা মিডিয়ার উপর আক্রমণ করা, সম্পাদকদের উপর আক্রমণ করা, এটা কিন্তু নতুন না একেবারে। কিন্তু এইবার আমরা প্রথম দেখলাম যে ঢাকা শহরের মাঝখানে দুইটা পত্রিকা অফিস
পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং পুলিশ সেখানে কোনো ভূমিকাই নেয়নি। হ্যাঁ, এবং সরকারও যে খুব একটা ছিল, সরকারও যে খুব একটা অ্যাক্টিভ ছিল তা না, বরং আপনি দেখবেন আমাদের সহকর্মী শফিকুল আলম, প্রেস সচিব প্রফেসর মোহাম্মদ ইউনূসের, উনি একেবারে নির্লজ্জভাবে তার বসকে এবং তার সরকারকে ডিফেন্ড করে যাচ্ছেন। তো এইটাতে আসলে এই যে মোটামুটি আমরা ধরতে হবে যে এটা একটা অরাজনৈতিক সরকার, কিন্তু তার ব্যবহারটা, তার আচরণটা মোটামুটি রাজনৈতিকই। হ্যাঁ, কয়েকদিন আগেও যেমন আমি আরেকটা জিনিস বলি, আসিফ সালে একটা এনজিওর এক্সিকিউটিভ ডিরেক্টর, তার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, সে আওয়ামী লীগ হোক, জামাত হোক, যাই হোক, সে একটা প্রশ্ন করলো ফেসবুকে একটা পোস্টে যে গণভোটের যে 4টা প্রশ্ন আছে এটার মধ্যে 4 নম্বর প্রশ্নটা অনেক কনফিউজিং, হুইচ আই এগ্রি উইথ। হ্যাঁ, যে আসলে কি গণভোটে এই যে 4টা প্রশ্ন দেওয়া হচ্ছে, এই প্রশ্নগুলোর মিনিংটা কি, আমি কিসে ভোট দিচ্ছি, কোন প্রপোজিশনে আমি না বলছি, কোন প্রপোজিশনে আমি হ্যাঁ বলছি, রাইট? এটা একটা নাগরিকের অধিকার, এটা প্রশ্ন করা। এটা আপনি দেখবেন পিআইডির মতো একটা সরকারি সংস্থা থেকে এটাকে তথাকথিত ফ্যাক্ট চেক করে বলা হচ্ছে যে এটা ভুয়া। হ্যাঁ, বা চিফ অ্যাডভাইজারের প্রেস অফিস থেকে আবার তাকে আক্রমণ করে কথা বলা হয়েছে। এগুলো তো আমরা শেখ হাসিনার সময় দেখেছি। হ্যাঁ, এবং আমরা মানে খুবই দুঃখজনক যেটা, এই সরকারটাকে ক্ষমতায় এনেছে বাংলাদেশের অভ্যুত্থানের মানুষ, অভ্যুত্থান করে এই সরকারকে ক্ষমতায় এনেছে, এবং তারা যদি অভ্যুত্থান পূর্ববর্তী সরকারের মতো আচরণ করতে থাকেন, এটা তো অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। সিপিজে এবং ভয়েস অফ আমেরিকায় দেখানো হয়েছে যে সাংবাদিকদের ফ্যামিলি মেম্বারসদেরকে কীভাবে টার্গেট করা হয়। এই যে সেকেন্ডারি টার্গেটিংয়ের যে একটা ব্যাপার, এটা আসলে প্রেস ফ্রিডমের জন্য কতটা হুমকি স্বরূপ, আর এটা নর্মালাইজ হওয়া থেকে কিভাবে থামানো যেতে পারে? খুবই হুমকি স্বরূপ। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো, আপনি যেটা ভয়েস অফ আমেরিকার যে প্রজেক্টের কথা বললেন, সেখানে আমিও একটা প্রোফাইল ছিলাম। ওরা মূলত ইরান নিয়ে করছিল, বাট অন্য কয়েকটা দেশের মধ্যে আমিও ছিলাম। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে যে বেশিরভাগ সাংবাদিক যারা বিদেশ থেকে কাজ করতে চেয়েছেন বা কথা বলতে চেয়েছেন, তাদেরকে এইভাবে ভয় ভীতি দেখিয়ে চুপ করিয়ে দেওয়া হয়েছে। যেটা কারণে আপনি খেয়াল করবেন যে বাংলাদেশের জনপরিসর যেটা, এটা কিন্তু একেবারেই কিছু টক্সিক লোকজনের কাছে চলে গেছে। ও পেশাদার, রাইট? এরা হলো গিয়ে ফেসবুকে বা ইউটিউবে নর্তন কুর্দন করে, গালাগালি করে। হ্যাঁ, কোনো পেশাদার সাংবাদিক আওয়ামী লীগের আমলে কাজ করতে পারেন নাই। যারা দেশের বাইরে থেকে কাজ করার চেষ্টা করেছেন, তাদের পরিবারকে এখানে হেনস্থা করা হয়েছে। কনক সারোয়ার ফর এক্সাম্পল, তার বোনকে, ছোট বাচ্চা ছিল ভদ্রমহিলার, তাদেরকে সহ র্যাব তুলে নিয়ে গেল। তারপরে আমাদের লন্ডনের দৈনিক সুরমার এডিটর এবং তার ভাইকে তুলে নিয়ে যাওয়া হলো। তো এই বিষয়গুলা আসলে একটা জিনিস কি, আমরা একটা জিনিস ভুলে যাই যে বাংলাদেশ যদি অগণতান্ত্রিক হয়, মানে বাংলাদেশের বাইরে থাকা লোকজনও কিন্তু খুব আরামে আয়েসে থাকবেন, এটা কিন্তু না। হ্যাঁ, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি খুবই অ্যাডভান্স একটা ডেমোক্রেসিতে থাকি, সুইডেন, কিন্তু আমার অনেক দিন গেছে। হ্যাঁ, সুইডেন সময় ধরেন সকাল 6টা, আমার মা আমাকে ফোন করছেন, কারণ পুলিশ এসে তার মানে সিলেটে পুলিশ তার দরজা ভেঙে ফেলতে যাচ্ছে। হ্যাঁ, সো ওই যে অগণতান্ত্রিক রাষ্ট্রের হাত অনেক লম্বা হয়। এখন আপনি এটাকে কতটুকু প্রতিরোধ করতে পারবেন, এটা আসলে খুবই ইন্ডিভিজুয়ালিস্টিক। আমি পারছি হয়তো, কারণ আমার মা অত্যন্ত সাহসী একজন নারী, থ্যাঙ্কফুলি, কিন্তু সবার পরিবার তো এরকম হয় না, এবং সঙ্গত কারণেই হয় না, কারণ সবাই তো আসলে
খুব একটা নিরাপদ জীবনযাপন করতে চান, তাই না? সো এটা একটা বিষয় ছিল। সো হ্যাঁ, এইটাকে প্রতিরোধ করার উপায় কি? প্রতিরোধ করার একমাত্র উপায় গণতান্ত্রিক ব্যবস্থা, আর কোনো উপায় নেই। আপনি সাম্প্রতিক বিভিন্ন জায়গায় বলেছেন যে বাংলাদেশ এখন একটা রিফাউন্ডেশনাল মোমেন্টে আছে। এক্ষেত্রে যদি মিডিয়া বা প্রেস ফ্রিডমের যে জায়গাটা ফিরিয়ে আনতে হয়, তাহলে কোন 3টা রিফর্মকে আপনি প্রায়োরিটাইজ করবেন? ওয়েল, প্রেস ফ্রিডম এর যদি প্রতিষ্ঠা করতে হয়, কোন প্রেসটা ফ্রি হওয়া দরকার? বাজে প্রেস তো ফ্রি হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। না, প্রেস ফ্রিডম তখনই আপনি বলতে পারবেন যখন আপনার দেশে, আপনার সমাজে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রেস থাকবে। হ্যাঁ, সো ডিপেন্ডিং প্রেস ফ্রিডম actually entails having a press or having a free press in the first place. তো প্রথম আমি বলবো যে বাংলাদেশে পাবলিক ইন্টারেস্ট জার্নালিজমের একটা ধারা প্রতিষ্ঠা করা, যেটার লক্ষ্যে আমরা এখন কাজ করছি। মানে জনস্বার্থ সাংবাদিকতা, যে সাংবাদিকতাটা জনগণের স্বার্থে কাজ করে, কোনো পুঁজির স্বার্থে বা কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির স্বার্থে কাজ করে না। বাংলাদেশে এটা এখন পর্যন্ত নাই। তো আমি বলবো যে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে একটু ওই ইন্ট্রোস্পেকশন, ওই রিফাউন্ডেশনাল বললেন না, বাংলাদেশের গণমাধ্যমকেও একটু রিফাউন্ডেশনের মধ্য দিয়ে যেতে হবে। তাদেরকে ডিসাইড করতে হবে যে তারা আসলে কোন ধরনের প্রেস হবে। এটা হলো এক। বাংলাদেশের ফাউন্ডেশন যদি, প্রেসের ফাউন্ডেশন যদি হয় তারেক রহমানের তেল মারা, বা ওই যে শফিকুর রহমানকে বিভিন্ন ভালো ভালো অ্যাডজেক্টিভ দিয়ে তেল মারা, হ্যাঁ, তাহলে তো আসলে আমরা ওই যে প্রেসটাকে ডিফেন্ড করতে চাই, ওই প্রেসটাকে আমরা পাচ্ছি না। হ্যাঁ, আর দ্বিতীয় অবশ্যই হলো মানে স্ট্রিক্টলি একটা গণমাধ্যমকে ডিফেন্ড করে এরকম একটা আইন। সো একটা হলো ভালো মিডিয়া, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা, আরেকটা হলো সেই গণমাধ্যমকে ডিফেন্ড করার জন্য, প্রোটেক্ট করার জন্য শক্ত একটা আইন। হ্যাঁ, এই দুইটা যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় যে দোজ উইল বি লাইক দ্য ফাউন্ডেশনাল স্টেপস। বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা করতে হলে এখন মিনিমাম সিকিউরিটি কালচারটা ঠিক কী হওয়া উচিত? এটা সব জায়গাতে একই, মিনিমাম সিকিউরিটি কালচার। আমাদের যেমন আমাদের যে কোড অফ এথিক্স যেটা, সেখানে ডিজিটাল সেলফ ডিফেন্স ইজ ওয়ান অফ দ্য প্যারামাউন্ট ডিউটি অফ কেয়ার। এখানে একটা উদ্ভট জিনিস আমি দেখি বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে, এবং কথা যখনই সিকিউরিটির কথা আসে না, যে নিজেকে কিভাবে প্রোটেক্ট করতে হবে, এবং বিশেষ করে নিজের ডিজিটাল ডিভাইস কিভাবে প্রোটেক্ট করতে হবে, অনেক সাংবাদিক খুব বড়াই করে বলেন এবং সম্ভবত ভাবেন যে এটা খুব স্মার্ট কিছু একটা বলতেছে, রাইট? আমার লুকানোর কিছু নাই, আমার গোপন কিছু নাই, রাইট? আমার তো হোয়াটএভার। এটা খুবই বিপজ্জনক। কারণ জিনিসটা হলো, ধরেন আপনি একজন ডাক্তার, আপনি বললেন আমার গোপন কিছু নাই, আমার পেশেন্টের কার কী ইনফরমেশন আছে, লাইক আই এম ভেরি ক্যালাস অ্যাবাউট ইট। বা আপনি একজন উকিল, আপনি বললেন আমার গোপন কিছু নাই, আমি আমার মক্কেলের সাথে আমার কি কথাবার্তা হয় এগুলা আমি আসো এসে দেখে যাও, আমার ফোন থেকে নিয়ে যাও। একই জিনিস কোনো সাংবাদিক যদি বলে, সে অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন একজন সাংবাদিক, সে সাংবাদিক হওয়ার যোগ্য না। কারণ তার প্রথম যে কাজটা সাংবাদিক হিসাবে, বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকদের ক্ষেত্রে, সোর্স প্রোটেকশন। আপনি যে একজন সোর্স হিসাবে আমার সাথে কথা বলবেন, আমি তো আপনাকে ওই অ্যাসুরেন্সটা দিতে হবে যে আপনার যে তথ্যটা আপনি আমাকে দিচ্ছেন ওটা আমার কাছে আমানত, এবং এটা আমি যে কোনো মূল্যে রক্ষা করব। সো এই যে ডিজিটাল সেলফ ডিফেন্স, এটা আমি মনে করি যে এই কালচারটা, এই সিকিউরিটি কালচারটা বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে খুবই খুবই নাই বললেই চলে, খুবই উইক। এটা চেঞ্জ করতে হবে। আয়নাঘর এবং এইসব নিয়ে এক্সট্রাজুডিশিয়াল কিলিংস, এগুলো, এই তথ্য বা এই স্টোরিগুলো নিয়ে মেইন স্ট্রিম বাংলাদেশের মিডিয়া কনসিস্টেন্টলি ফলো আপ নিউজ করতে পারেনি। এক্ষেত্রে আপনার কি মনে হয়, মিডিয়া ওনারশিপ, প্রেশার, নাকি ফিয়ার, নাকি ইকোনমিক ডিপেন্ডেন্সিটা বেশি কাজ করে?
বাংলাদেশে একটা সময় আমি বলতাম যে বাংলাদেশে 3টা এর বিরুদ্ধে কোনো কথা বলা যায় না। হ্যাঁ, একটা হলো আল্লাহ, কারণ ব্লাসফেমি, আপনি কিছু বলতে পারবেন না, আপনাকে ওই যে ধর্ম অবমাননার দায়ে মব আগুন লাগাই দিবে, আপনাকে পুড়ায় ফেলবে। আরেকটা হলো আওয়ামী লীগ, যেটা এখন আর নাই। হ্যাঁ, আর 3 নম্বরটা হলো আর্মি, এখনও আছে। সো যেখানে আর্মির কোনো রেফারেন্স থাকে মিডিয়া খুবই সতর্ক হয়ে যায়, তারা এটা নিয়ে কোনো কথা বলতে চায় না, এই টপিকটাকে তারা টাচ করতে চায় না। এই ভয়টা মানে অনেক অনেক বছর ধরে, দশক ধরে চলে আসতেছে, এবং এটাকে ভাঙতে হলে আমার মনে হয় যে একটা জেনারেশনাল চেঞ্জের মধ্য দিয়ে আমাদের যেতে হবে। আমার বয়স হলো 44। আমি যেভাবে আর্মির ব্যাপারে কথা বলতে পারি, আমার থেকে 10 বছরের বড় বা 20 বছর বড় একজন সম্পাদক এটা পারবেন না, কারণ ওনাদের মাইন্ডসেটের মধ্যেই ওই ভয়টা আছে যে আর্মির নাম লেখা যাবে না। এখনও আমি ধরেন আপনার সাথে কথা বলার সময় অনেকবার ডিজিএফআইকে বললাম না, ডিজিএফআই এখনও আপনি দেখবেন বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় ডিজিএফআই নামটা পর্যন্ত লেখে না, বলে বিশেষ একটি সংস্থা বা সরকারি হোয়াটএভার সিকিউরিটি এজেন্সি, এইরকম ওয়ার্ডিং তারা ইউজ করে। সো আমি মনে করি যে মূল ভয়টা হলো এই যে কথা বলা যাবে না, আর্মি ইজ আনটাচেবল। হ্যাঁ, এর বাইরে যেটা অবশ্যই, হ্যাঁ, কেউই কিন্তু জনস্বার্থ সার্ভ করার জন্য সাংবাদিকতা করছে না। কর্পোরেট মিডিয়া হাউস যেগুলো আছে, একটা অংশ হলো যে ধরেন তারা প্রফিট মেকিং, যে তাদের কোম্পানিকে তারা প্রফিট দিতে হবে। এখন তারা যদি আর্মির বিরুদ্ধে যায়, এমন কিছু করে, এবং আর্মি আবার কোনো চাপ সৃষ্টি করে অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করে দেয়, যেটা হয়েছে প্রথম আলো ডেইলি স্টারের সাথে একসময় হয়েছে, যে প্রথম আলো ডেইলি স্টার কেন আদিবাসী বলে, এটা কারণে আর্মি মেজর অ্যাডভার্টাইজারদেরকে বলছে যে অ্যাড বন্ধ করে দাও। এটা একটা। আরেকটা হলো গিয়ে যে ধরেন ঢাকা শহরে, আমি তো প্রায় 18 বছর পরে আসলাম, এক সময় যে সমস্ত জায়গায় নদী ছিল, খাল ছিল, জলাশয় ছিল, আমি এখন দেখি প্রতিটা জায়গায় হাজারে হাজারে বিল্ডিং। হ্যাঁ, রিয়েল এস্টেট কোম্পানিগুলো, বসুন্ধরা গ্রুপ, এই গ্রুপ, সেই গ্রুপ, এরা পুরা শহরটার পুরা মানে প্রাণ প্রকৃতি ধ্বংস করে তারা শয়ের পর কয়েকশো একর জমি দখল করে নিয়ে তারা সেখানে রিয়েল এস্টেট ব্যবসা করতেছে, এবং এই প্রত্যেকটা রিয়েল এস্টেট কোম্পানির সাথে অ্যাটাচড কয়েকটা মিডিয়া হাউসেস, এবং এদের মূল লক্ষ্য হলো সাংবাদিকতা করা না, এদের মূল লক্ষ্য হলো তাদের যে মালিক পক্ষ তাদের গার্ড ডগ হিসাবে কাজ করা। হ্যাঁ, সো এটা যারা যে মিডিয়াগুলো আছে, এরকম যে মিডিয়াগুলো আছে, তারা স্বভাবতই এই ধরনের হাইলি সফিস্টিকেটেড এবং ঝুঁকিপূর্ণ ইনভেস্টিগেশনে কখনোই ইনভলভ হতে পারবে না। ইনভেস্টিগেটিভ জার্নালিজমকে আপনি পাওয়ার ম্যাপিং হিসেবে বলেছেন। এই ক্ষেত্রে বাংলাদেশের মিডিয়া ওনারশিপ ম্যাপ করলে আপনার সবচেয়ে সেন্সিটিভ রেড জোনসগুলো কী মনে হয়? ওই যে বললাম, একটা তো বললামই যে আপনি যখন দেখেন ইনভেস্টিগেটিভ জার্নালিজমের আরেকভাবে ব্যাখ্যা করা যায়, বা মনিটরিয়াল জার্নালিজম বা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম, আমরা সাংবাদিকরা হলাম গিয়ে পাহারাদার কুকুর, ওয়াচডগ। হ্যাঁ, ইংলিশ শব্দটা হলো ওয়াচডগ। আমরা জনগণের পক্ষ হয়ে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রকে পাহারা দিই। যখনই কোনো উল্টাপাল্টা কিছু দেখি আমরা তখন মানে উই বার্ক, হ্যাঁ, যে না এখানে একটা প্রবলেম আছে, তখনই জনগণ ঘুম থেকে উঠে যায় যে না না এখানে কি হলো আমরা দেখি, সাংবাদিকরা মানে ভেউ ভেউ করতেছে কেন, রাইট? এটা হলো ওয়াচডগ জার্নালিজম। এখন এই সাংবাদিকরাই যখন ওই আপনার বসুন্ধরা গ্রুপ বা হোয়াটএভার বিধাতা গ্রুপ বা হোয়াটএভার গ্রুপ যেগুলো আছে, অনেক সুন্দর সুন্দর নাম, এইগুলার গার্ডডগ হয়ে যায় যে আপনি বসুন্ধরার কি জানি সায়ামসোভার আনবীর এর বিরুদ্ধে আপনি কিছু বলা মাত্র, একসময় হয়েছে হাসিনার সময়, এখন কতটা করে আমি জানি না, মানে ওর যে সমস্ত পত্রপত্রিকা ছিল সেখানে আপনার বিরুদ্ধে রিপোর্ট হয়ে যেত, হ্যাঁ, যে আপনি খুবই খতরনাক একজন মানুষ। সো এইটা এখন যতদিন পর্যন্ত সাংবাদিকরা কোনো গোষ্ঠী, ব্যবসায়ী গোষ্ঠী হোক, রাজনৈতিক গোষ্ঠী হোক, এদের
কুকুর হিসাবে কাজ করবে, ততদিন পর্যন্ত আমি মনে হয় ওই যে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমের যে ওয়াচডগের ভূমিকা, ওই ভূমিকায় আমরা জার্নালিস্টদেরকে দেখব না। মিডিয়া ওনারশিপের এই ক্ষেত্রে আসলে স্ট্রাকচারাল ব্যারিয়ারটা তাহলে মানে এটাকে ডিফাইন কীভাবে করবেন? প্রথম কথা হলো মিডিয়া ওনারশিপের দিক থেকে মিডিয়া ওনারশিপ নন প্রফিট যে মডেলটা আছে, আমার জানার মতে আমরাই সম্ভবত, নেত্র নিউজই সম্ভবত একমাত্র, বা হয়তো আরও দুই একটা আছে আমার জানা নেই, যারা কমপ্লিট নন প্রফিট বাংলাদেশ নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, আর এর বাইরে সব জায়গাতেই হলো যে বড় কর্পোরেট ইনভেস্টমেন্ট বা পলিটিক্যাল ইনভেস্টমেন্ট নিয়ে মিডিয়া হাউসগুলো অপারেট করে। সো যতদিন পর্যন্ত আমরা ওই নন প্রফিট মডেলটার দিকে না যাচ্ছি, বড় কোনো পরিবর্তন আমরা আশা করতে পারি না। এবং এটা শুধু বাংলাদেশে না, এটা সব জায়গায়, মানে পশ্চিমা দেশগুলোতেও কিন্তু এখন এই আলাপটা শুরু হয়েছে যে আপনি যদি জনগণের জন্য সাংবাদিকতা করেন, তাহলে আপনাকে জনগণের কাছেই অ্যাকাউন্টেবল হতে হবে, আর কারো কাছে না। আপনি কোনো মালিক পক্ষের কাছে না, বা কোনো রাজনৈতিক পক্ষের কাছে না। সো এই জায়গায় যদি আমরা মানে ওনারশিপ স্ট্রাকচারটাকেই চেঞ্জ করতে না পারি, তাহলে মানে আমার মনে হয় না যে ভালো সাংবাদিকতা আমরা করতে পারবো। এর সাথে আরেকটা জিনিস যেটা বলি, যে সাংবাদিকতা এইখানে আমরা ধরে নেই যে এটা কোনো লাভজনক ব্যবসা না। মোটামুটি মোটা দাগে এটাই সাংবাদিক সমাজের মধ্যে এটা একটা চিন্তা আছে যে এটা মনে হয় কোনো একটা অনেক অঢেল টাকাওয়ালা কোনো একটা ইনভেস্টর ব্যাংকরোল না করলে কোনো একটা ভালো পত্রিকা দাঁড় করানো যায় না। হ্যাঁ, এটা আসলে সত্য না। এই জন্য আমি মনে করি যে সাংবাদিকতায় যারা মানে সাংবাদিকতার ব্যবসায় যারা আসতে চান, তারা যদি একটু বিজনেস স্টাডি করেন, তাহলে তারা দেখবেন যে বাংলাদেশের যে মার্কেটটা, এটা খুবই ফার্টাইল। বাংলাদেশের মার্কেটে আপনি যদি ইউটিউবে যান বা আপনি ফেসবুকে যান, এক একটা ভিডিওর ভিউ দেখবেন আপনি কয়েক মিলিয়ন ক্রস করে যায় কয়েক ঘন্টার মধ্যে। সো এইখানে মিডিয়া কনজিউমাররা খুবই কী বলে হাংরি ফর কন্টেন্ট। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু এটা দিতে পারতেছি না, এবং মিডিয়াগুলো কিন্তু ওই জায়গাগুলোতে ট্যাপ করতেছে না। আমরা ওই মান্ধাতার আমলের পত্রিকা ব্যবসা, কলাম ইঞ্চি ধরে অ্যাড দেওয়া, কলাম ইঞ্চি ধরে নিউজ রিপোর্ট লেখা, ওইগুলোর মধ্যে আমরা আটকায় আছি। সো একটা হলো ওনারশিপ স্ট্রাকচার চেঞ্জ করা, আর আরেকটা হলো বিজনেস ল্যান্সটা চেঞ্জ করা। এটা যদি করতে পারি, তাহলে আমার মনে হয় একটা বড় রিফর্ম হবে। বিজনেস ল্যান্সের সাথে আসলে অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটের কথা আসে। তো এই যে অ্যাডভার্টাইজিংয়ের ব্যাপারটা, এখানে আসলে এডিটোরিয়াল যে ইন্ডিপেন্ডেন্সি, এটাকে আসলে কীভাবে ক্ষতিগ্রস্ত করছে? আমি যেটা যতদূর জানি, যে বাংলাদেশে এডিটোরিয়াল ফায়ারওয়ালের কনসেপ্ট বলে কিছু নেই। মানে যেমন আমাদের ক্ষেত্রে যেটা আছে, উই হ্যাভ এ এডিটোরিয়াল ফায়ারওয়াল। আমাদের ফান্ড রেজিংয়ের সাথে যারা জড়িত, তাদের সাথে এডিটোরিয়াল ডিপার্টমেন্টের একটা ফায়ারওয়াল আছে। এবং অন্যান্য জায়গায় ধরেন ব্যবসা, একটা কোম্পানির তো, একটা মিডিয়া হাউসের তো দুইটা অংশ থাকে, একটা হলো এডিটোরিয়াল ডিপার্টমেন্ট আর একটা হলো বিজনেস ডিপার্টমেন্ট। এডিটোরিয়াল ডিপার্টমেন্ট খবর লেখে, প্রকাশ করে, আর বিজনেস ডিপার্টমেন্ট অ্যাডভার্টাইজিং আনে, সেগুলো ছাপে বা whatever। সো এডিটোরিয়াল একটা ফায়ারওয়াল থাকে, যে বিজনেস সেকশনের লোকজন এডিটোরিয়াল সেকশনের লোকজনের সাথে তাদের একটা সুস্পষ্ট দূরত্ব থাকে, যে কোনোভাবে বিজনেসের ডিসিশনগুলো যেন এডিটোরিয়াল ডিসিশনকে ইনফ্লুয়েন্স না করতে পারে। এবং এটা বাংলাদেশে এটার একেবারেই প্রচলন নাই। আমি কয়েকদিন আগে একটা বই পড়লাম, একটা অনেক বড় বাংলাদেশের নাম্বার 1 পত্রিকা যেটা, সেটার একজন ফর্মার একজন ফটো জার্নালিস্ট, উনি লিখতেছে যে ওনাকে একবার এসএসসি বা এইচএসসি পরীক্ষা, এখন নাম চেঞ্জ হয়েছে, সরি আমি ঠিক জানি না কোনটা, ওইটার রেজাল্ট হওয়ার পরে ওনাকে একটা স্কুলে পাঠানো হয়েছে ছবি তোলার জন্য। এবং ওনার কাছে বিভিন্ন কারণে, উনি খুব মজা করে ওইটা বর্ণনা করছে, যে বিভিন্ন কারণে মনে হয়েছে যে এই যে ওনাকে ওইখানে অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে, এটা একটু অড। তো এরপরে উনি যেহেতু সাংবাদিক, উনি নিজেই অফিসে গিয়ে একটু অনুসন্ধান করছে আর কি, যে কী ঘটনা। এবং পরে উনি যেটা জানতে পারছে, যে ওনাকে ওই স্কুলে ওই সময়ে ওই ছবিটা তুলতে পাঠানো হয়েছে, কারণ ওই স্কুলের সাথে ওই পত্রিকার বিজনেস ডিপার্টমেন্টের একটা চুক্তি হয়েছে,
যে তাদের ছবি যদি ছাপা হয় পত্রিকায় তাইলে তারা কয়েক হাজার কপি কিনবে, কিনে এটাকে ফ্রি ডিস্ট্রিবিউট করবে, বা মোট কথা পত্রিকা কিছু টাকা পাবে। এটা মানে প্রচণ্ড আনএথিক্যাল একটা প্র্যাকটিস, প্রচণ্ড আনএথিক্যাল একটা প্র্যাকটিস। এবং এইটা আমি যেটা এখন বুঝতেছি বিভিন্ন মানুষজনের সাথে কথা বলে, যে এটা চলে আসতেছে। এবং আমার ধরেন এই যে ফায়ারওয়ালটা থাকে বা থাকা উচিত, এই কনসেপ্টটাই মানুষের মধ্যে নাই আনফর্চুনেটলি। এবং ইভেন আমরা যখন মিডিয়া রিফর্মের কথা বলি, মিডিয়া রিফর্মের কথায় সাংবাদিকরা, বিশেষ করে সম্পাদক বা নিউজ পেপার মালিক যারা আছেন, তাদের মূল কনসার্ন কিন্তু সাংবাদিকতার নীতি এবং কৌশল না। তাদের মূল কনসার্ন হলো টাকা, নিউজ প্রিন্টের দাম, এটা হলো গিয়ে নাম্বার ওয়ান। কারণ নিউজ প্রিন্টটা আবার তারা বিক্রি করে কিছু এক্সট্রা টাকা বানাতে পারেন, এটা একটা রেভিনিউ মডেল তাদের। আবার আরেকটা হলো গিয়ে ডিএফপি, সরকারি বিজ্ঞাপন। সরকারি বিজ্ঞাপন মানে কনসিস্টেন্ট একটা কমপ্লেন হলো সরকারি বিজ্ঞাপন পাওয়া যাচ্ছে না ঠিকমতো, হেন তেন। আমি সরকারি বিজ্ঞাপনের এই পুরা প্রসেসটাই, পদ্ধতিটাই আমি তুলে দেওয়ার পক্ষপাতী। হ্যাঁ, অন্যভাবে প্রেস সাবসিডি দেওয়া উচিত। আর সাংবাদিকদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় স্ট্রাগল আমি এখানে দেখি, সেটা হলো গিয়ে যে কন্টিনিউয়াসলি তারা ইনসিকিউরিটির মধ্যে থাকেন। এক একটা পত্রিকায় এক একটা বড় হাউস বলে, সেখানে 2 মাস 3 মাস 4 মাসের বেতন পাচ্ছে না। হ্যাঁ, সো আপনি যদি ঠিকমতো খাইতে না পারেন, আপনি যদি ঠিকমতো যাতায়াতটা করতে না পারেন, আপনার যদি স্বাস্থ্য ভালো না থাকে, বেসিক আপনি কিভাবে একজন সংবাদকর্মী হিসেবে কাজ করবেন? সো এই যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করতেছি। এবং গোয়িং ব্যাক টু অ্যাডভার্টাইজিং, ওই ফায়ারওয়ালটা যতদিন আমরা ঠিকমতো প্রতিষ্ঠা না করতে পারব, ততদিন পর্যন্ত আসলে আমরা ভালো গণমাধ্যম এখানে পাবো না। নেত্র নিউজের ইনভেস্টিগেশনস দেখিয়েছে যে সিকিউরিটি এজেন্সিস, বিজনেস ইন্টারেস্ট এবং পলিটিক্যাল পাওয়ারের ওভারল্যাপ। তো এই ক্ষেত্রে আসলে ওভারল্যাপটা কি মেইনস্ট্রিম মিডিয়া ইন্টেনশনালি অ্যাভয়েড করে, নাকি এখানে অন্য কোনো কারণ হিসেবে কাজ করে? ভয় পেয়ে করে, এটা একটা ভয় তাদের। প্রথমত পলিটিক্যাল পার্টিগুলো নিয়ে কিছু বলা যাবে না। আওয়ামী লীগ, বিজনেস ইন্টারেস্ট বললাম তো, ওরা মানে বড় বড় ব্যবসায়ীদের পাহারা দেওয়ার জন্যই যদি একটা পত্রিকা সৃষ্টি করা হয়, সে তো আর অন্য কিছু করবে না। আর সিকিউরিটি সেক্টরে এই যে ভয়, আর্মি কিছু করে ফেলবে, ধরে ফেলবে, মেরে ফেলবে বা ধমক দিবে, হ্যাঁ, এটা অ্যাভয়েড করতে চাই, এছাড়া আর কিছু না। আপনার ইনভেস্টিগেশনসে অনেক সময় এমন বিষয় এক্সপোজ করেছে যেগুলো আসলে নিউজ রুমের ভিতর সবাই জানে কিন্তু কেউ পাবলিশ করে না। তো এই কালেকটিভ সাইলেন্সটা, মানে এটাকে আপনি কীভাবে দেখেন, বা এটা কি ওনারশিপ ফিয়ারের ফলাফল বলে মনে হয়? না, বাংলাদেশে একটা জিনিস তো হলো গিয়ে যে একটা কালেকটিভ ফিয়ার তো সবসময়ই থাকে। এবং এটা মানে এমন না যে হঠাৎ করে তারা মানে আউট অফ নোওয়্যার তারা ফিয়ারফুল। কারণ আসলেই তো আপনি দেখেন না, এই যে এখন আমি হাসিনার কথা ভুলে যাই, এখন একটা লোক কোনো একটা সমাবেশে গিয়ে সে কিছু একটা বলতে গেছে, রাউন্ড টেবিল বৈঠকে, রিপোর্টার্স ইউনিটিতে, তাকে একটা মব গিয়ে ধরে নিয়ে আসলো। আরেকটা লোক মনে হয় নেহারি নাকি খাইতে গিয়ে সে একটা ইউটিউবে একটা ভিডিও করছে, তাকে ধরে নিয়ে আসলো। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমি গেলে শুনি যে মানে সাংবাদিকরা কনস্ট্যান্টলি একটা মবের মধ্যে থাকে, মবের ফিয়ার থাকে। নেত্র নিউজের একটা অফিস আমরা খুঁজতেছিলাম, সো গুলশানে এক বাড়িওয়ালার সাথে আমার কথা হচ্ছে। বাড়িওয়ালা মানে একটা কাপল, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তারা আমাদের কাজকর্ম খুব পছন্দ করেন, কিন্তু তাদের একটা মূল প্রশ্ন ছিল যে আপনাদেরকে যদি বাড়ি ভাড়া দিই তাহলে কি আমাদের উপর মব অ্যাটাক হবে নাকি? মানে এটা শুধু সাংবাদিকের সমস্যা না, এটা এখন একটা সামাজিক সমস্যা হয়ে গেছে, যে একটা মিডিয়া আউটলেটকে বাড়ি ভাড়া দেওয়ার আগে বাড়িওয়ালারা চিন্তা করে যে এইখানে আমার মব অ্যাটাক করবে কি না। হ্যাঁ, তো এই ফিয়ারটা তো আসলে চলমান, এবং এইটা থেকে আমরা বের হতে হলে এখানে রাষ্ট্রকে একটা শক্ত অবস্থান নিতে হবে। ওই যে বললাম না, যে একটা আইনের কথা বললাম না, যে খুব স্ট্রংলি সংবাদ মাধ্যমকে প্রোটেক্ট করার জন্য রাষ্ট্রকে আইন করতে হবে এবং সেই আইনটা এক্সিকিউট করতে হবে। আপনি দেশের বাইরে থেকে অনেকদিন সাংবাদিকতা করেছেন, ঢাকা বেসড প্রেজেন্সে এই ট্রানজিশনটাকে কীভাবে দেখছেন, বা রিস্ক বা রেসপন্সিবিলিটিসের জায়গাটা নিয়ে যদি একটু বলতেন।
একটা মানে আমি তো আসলাম, আই এম এনজয়িং। আমি শুধু বাই দ্য ওয়ে নট অনলি ঢাকা বেসড, আমি পুরো বাংলাদেশই ঘুরতেছি। কারণ এটা একটা প্রবলেম আমার কাছে মনে হয় যে আমি, আর বিশেষ করে আমি যত ঢাকার বাইরে যাচ্ছি তত এটা আমার কাছে একেবারে মানে মুখে এসে লাগতেছে। সেটা হলো গিয়ে যে আমাদের সাংবাদিকতা বা আমাদের গণমাধ্যম কত বেশি সেন্ট্রালাইজড। মানে আপনি ঢাকা থেকে একটু বাইরে যান, চট্টগ্রামে যান, সিলেটে যান, অসাধারণ বিভিন্ন কাজ হচ্ছে, রাজশাহীতে কাজ হচ্ছে, রংপুরে ফর এক্সাম্পল একটা রংপুর বিভাগের সর্বাধিক প্রচারিত পত্রিকা যেটা, সেটার সম্পাদক এবং প্রকাশক হলেন একজন নারী, যেটা আমার মনে হয় বাংলাদেশের মানে ঢাকা শহরে এখন পর্যন্ত নাই। তো এইরকম অনেক জায়গায় কাজ হচ্ছে। তো এই যে মানে একটা রেসপন্সিবিলিটি হলো যে জার্নালিজম শুধু রাজধানীর কথা বলবে না, জার্নালিজম পুরা দেশের কথা বলবে, পুরা সবার কথা বলবে। হ্যাঁ, সো এটা একটা। আর রিস্কের দিক থেকে যেটা ঝুঁকি কোন জায়গায় আছে সেটা যদি আমি আবার ওই যে মবের কথা বলতে হবে, হ্যাঁ, কে আসলো, কে মারলো, কে ধরলো, এগুলো তো। আর আরেকটা তো হলো গিয়ে যে কুৎসিততম আক্রমণ সোশ্যাল মিডিয়া, যেটা এটা মারিয়া রেসার ইনফ্যাক্ট একটা বই আছে এটা নিয়ে, ফিলিপিন্সে কীভাবে র্যাপলারকে আক্রমণ করা হতো। আমার ক্ষেত্রে যেমন আমি কিছু একটা বললে কোনো একটা কথা আমার পছন্দ হয় না, হ্যাঁ, এসে আমাকে বলবে যে আমি সমকামী, যদিও আমি সমকামী না, বা আমি টাকলা, যদিও আমি টাকলা, বা হোয়াটএভার। সো ঘটনা হলো যে এই যে ব্যক্তিগত আক্রমণগুলো আমার পক্ষে হয়তো এগুলো নেওয়া সম্ভব না, কিন্তু পরিবারকে কিন্তু আবার এগুলো এফেক্ট করে। আপনার একটা প্রশ্ন ছিল না যে ওই যে আমি ব্যাখ্যা করতে বললাম যে আমি দেশের বাইরে ছিলাম কিন্তু আমার মা তো দেশে ছিল, হ্যাঁ, তাকে ফ্যামিলিকে টার্গেট করা হচ্ছে। আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়ার অ্যাটাকগুলো এক পর্যায়ে ফ্যামিলিকে টার্গেট করা হয়, এবং অনেক সাংবাদিক এখানে এখন আছেন যাদেরকে ধরেন জুলাইয়ের স্পিরিটের নামে বা এইটা ওইটার নামে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে টানাহেঁচড়া করা হয়, তাদের পরিবারের সদস্যদের ডক্সিং বলে, তার মেয়ে, তার ছেলে, তাদের ছবি ছেড়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ। এবং নারী সাংবাদিক যারা আছেন এরা এটা আরও বলতে পারবেন, আরও ভালো বলতে পারবেন যে নারীদের কি জঘন্য ভাষায় টার্গেট করা হয়, গালিগালাজ করা হয়, এবিউজ করা হয়। এটা একটা বড় ঝুঁকি, এবং যে কারণে মানে কিছুদিন পরে আমার মনে হয় যে মানুষ আসলে আর ফেসবুকে থাকবেও না। মানে এইরকম অসুস্থ প্ল্যাটফর্ম ওটা শুধুমাত্র অসুস্থ মানুষের জায়গা হয়ে যাবে। মানে মানুষ যদি একটু সুস্থ মডারেটেড কোনো প্ল্যাটফর্ম পায় তারা তাহলে ওই দিকে ঝুঁকে যাবে। আমরা তো মব কালচারটা বা মব প্র্যাকটিসটা আসলে দেখতে পাচ্ছি মূলত জুলাই আন্দোলনের পরবর্তী সময়টাতে। তো এই ক্ষেত্রে আসলে বড় কারণগুলো কী কী, বা সামনেও কি এই প্র্যাকটিসটা আরও চলমান থাকবে বলে মনে হচ্ছে? একটা তো হলো আমি বললাম না যে যারা মব করছে তারা মানে বাহ্যত তারা হাসিনার বিরোধী, কিন্তু হাসিনার পন্থা তো ওইটাই ছিল। মানে না হলে ওই যে বললাম যে মুক্তিযুদ্ধ, তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চ, সংগ্রাম পত্রিকার অফিসে গিয়ে একজন বয়োবৃদ্ধ একজন সম্পাদকের দাড়ি টেনে তাকে রক্তাক্ত করে ফেলতেছে। আবার এইখানে দেখেন ওইটা ছিল হাসিনার কাল, আর এখন একটা পত্রিকার অফিসে আগুন লাগাই দেওয়া হয়েছে, সেটার ছাদে 20 জনের উপর জার্নালিস্ট আটকা পড়ে আছে। সো ওরা যতই বলুক না কেন যে তারা হাসিনার বিরোধী, হাসিনাতেই তাদের আপত্তি, হাসিনার পথপন্থায় তাদের আপত্তি না। এবং তারা ওই যে আওয়ামী লীগের সময় একটা জিনিস ছিল যে ভয় দেখানো, হ্যাঁ, কিছু বলতে পারে তোমার বিরুদ্ধে, তুমি যদি এমন কোনো কথা বলো, এমন কিছু লেখো যেটা আমার পছন্দ হয় নাই, আমি তোমার সাথে আর্গু করব না, আমি তোমাকে আক্রমণ করব ব্যক্তিগত জায়গায়। যেমন এই যে আমি আমার ব্যক্তিগত একটা কি বলে উদাহরণ দিই, আমাকে সর্বপ্রথম আমাকে সমকামী বলে প্রচার করতে শুরু করলো, কারণ হলো যে একটা রিপোর্ট হয়েছিল সম্ভবত আওয়ামী লীগের কোনো একজন মন্ত্রীর বিরুদ্ধে যায়। আওয়ামী লীগের কিছু প্রোপাগান্ডা পেজ ছিল সিআরআইয়ের, সেখান থেকে সংঘবদ্ধভাবে শুরু হলো যে তাসনিম খলিল সমকামী, এবং ফেক ভিডিও এগুলোও বানাইছে তারা। আমি
সমপ্রেমীদের অধিকার, LGBTQ রাইটস আমি ওপেনলি সমর্থন করি। এটার ব্যাপারে আমার কোনো, আমি লজ্জিতও না, আমি এটা কখনো লুকাই না, ঠিক আছে। কিন্তু ওই যে সমাজে একজন মানুষকে আপনি সমকামী বলে ফেললে তার একটা ডিসক্রেডিটেড হয়ে যায়, এটা একই জিনিস আজকে করতেছে জামাতে ইসলামের লোকজন, একই জিনিস। এবং এই যে একই আমার বিরুদ্ধে একই অপবাদ, তো কী বলবো, মানে আই ডোন্ট থিঙ্ক বিইং হোমোসেক্সুয়াল ইজ এ প্রবলেম্যাটিক থিং, হুইচ আই এম নট হোমোসেক্সুয়াল, কিন্তু আমাকে আক্রমণ করা হচ্ছে ওইভাবে। ঠিক যেভাবে আওয়ামী লীগের সময় আমি আক্রমণের শিকার হয়েছি, আমাকে এখন জামাতে ইসলামের আক্রমণের শিকার হতে হচ্ছে গুপ্ত জামাত সরকারের আমলে। সো এই প্রবলেমটা আমাদের সবাইকেই আসলে ফেস করতে হচ্ছে। নেত্র নিউজ ইন্ডিপেন্ডেন্ট নিউজ রুম বলেছেন আপনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ রুমগুলোর জন্য সেফ অপারেশন একটা ব্যাপার আছে, সেটাকে আসলে আপনি কীভাবে ব্যাখ্যা করেন? কী অর্থে সেফ অপারেশন? যে কোনো ধরনের ইনভেস্টিগেটিভ জার্নালিজম বা আমাদের কিছু সিকিউরিটি প্রোটোকল আমাদেরকে মেনটেন করতে হয়। আমাদের কিভাবে আমরা কমিউনিকেট করি, কিভাবে আমরা আমাদের ফাইলগুলো রাখি, কোথায় রাখি। একটা জিনিস যেমন আমাদের অফিস হলো পেপারলেস, আপনি আমাদের অফিসে গেলে কোনো কাগজ পাবেন না, বা এক টুকরা কাগজ থাকলেও ওইটা শেড করে ফেলা হয়। তো এগুলো খুব বেসিক কিছু জিনিস। হ্যাঁ, এর বাইরে ডেফিনেটলি আমাদের লিগালি আমরা অনেক স্ট্রং থাকার চেষ্টা করি। মানে আমাদের প্রতিটা রিপোর্ট এমনভাবে স্ক্রিপ্ট করা হয়, এমনভাবে লেখা হয়, পাবলিশ করা হয় যে আপনি কখনোই সুইডেনের কোনো আদালতে গিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করলে যেন আমরা আমাদের নিজেদেরকে ডিফেন্ড করতে পারি, এটা যে কেউ করতে পারে। এবং পুরাটা আমরা শেখ হাসিনার সময়ে অনেকবার, আমি বললাম না, ওই যে একটা মন্ত্রী মিনিস্টার বিরুদ্ধে একটা নিউজ গেল, তারা শুরু করলো আমার বিরুদ্ধে, সিআরআই এবং আরেকটা ফিফোটেক বলে একটা কোম্পানি ছিল, তাদের প্রোপাগান্ডা। তাদের কাছে কিন্তু অপশন ছিল, আমরা মিথ্যা কথা বলছি, আমরা ডিফেম করছি তোমাকে, আসো আমাদের এখানে এসে আমাদের বিরুদ্ধে মামলা করো, যদি তোমরা ঠিক হও তাহলে আমরা হারবো মামলায়। একটা পর্যন্ত মামলা হয়নি, বরং আমার মনে আছে শেখ রেহানা এবং সালমানের রহমানের ছেলে সায়ানের রহমান, ওদেরকে নিয়ে আমরা একটা স্টোরি করলাম। এবং শেখ রেহানা একটা ব্যারিস্টার ফার্ম হায়ার করলেন লন্ডনে, এবং বেক্সিমকোর যে সালমানের রহমানের দিক থেকে 2টা লয়ার ফার্ম, 3টা বেস্ট লয়ার ফার্ম ব্রিটেনের হায়ার করা হয়েছে শুধুমাত্র আমাদের এই রিপোর্টটাকে চ্যালেঞ্জ করার জন্য। এবং আই এম ভেরি প্রাউড টু সে, ভেরি কনফিডেন্ট টু সে, যে ওই 3টা বেস্ট লয়ার ফার্ম, ব্রিটিশ লয়ার ফার্ম, আমাদের রিপোর্টে একটা কোনো মিস্টেক খুঁজে বের করতে পারেনি। যদি করতে পারতো তাহলে তারা মামলা করতো। সো এইটা আমাদের একটা সেফটি, আমরা লিগালি আমরা অনেক বেশি স্ট্রং, যে যাই রিপোর্ট করি না কেন। আমরা তো দেখতে পাই যে সাংবাদিকদের বিরুদ্ধে অনেক মামলা হয়, তো এই ক্ষেত্রে আসলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সিএসএ, এই আইনগুলো কি ইনভিজিবলভাবে প্রভাব ফেলছে? দেখেন, এটা ওরা অনেক সময় বলেন, বাংলাদেশের সম্পাদকরা খুব বলেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কারণে আমরা সাংবাদিকতা করতেই পারি না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আসছে 2018 সালে। এর আগে কী হচ্ছিল? এর আগে যে ফর এক্সাম্পল একটা বিডিআর বিদ্রোহের কথা আমি যদি বলি, বিডিআর বিদ্রোহের পরে আমরা যখন টিএফআইতে গেলাম, এই মানে রিসেন্টলি গত বছর না, এই 2025-এর শুরুর দিকে, টিএফআইতে একটা রুম আছে যেখানে বিডিআরের সদস্যদেরকে নিয়ে গিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। এবং সেখানে আবার ওয়ালের মধ্যে ওই পিলখানার একটা মানে স্যাটেলাইট ম্যাপের মতো লাগানো, এবং সেখানে অকথ্য নির্যাতন করা হয়েছে, অনেকে মারাও গেছে। হ্যাঁ, তখন কি ডিজিটাল সিকিউরিটি ছিল? মিডিয়া কোনোগুলো কেন রিপোর্ট করে নাই? হ্যাঁ, তারপরে ধরেন মাঝখানে 2011-13 দিকে একটা ভুয়া একটা ক্লেম ছাড়া হলো যে বাংলাদেশ আর্মির একটা অংশ তারা কু করতে গিয়ে ধরা পড়ছে, এবং এক্স্যাক্টলি ওই সেনাবাহিনী থেকে, আইএসপির থেকে যা বলা হয়েছে ওইটাই পত্রিকাগুলো ছাপাইছে, কোনো ইনভেস্টিগেশন হয়নি। তখন কি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল?
হেফাজতের যে শাপলা চত্বরে যে সমাবেশটা হলো এবং সেখানে যেভাবে হামলা করা হলো রাষ্ট্রীয়ভাবে ডিসবার্স করার জন্য ওদেরকে, তখন তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল না। তখন হু ওয়াজ স্টপিং ইউ, হোয়াট ল ওয়াজ স্টপিং ইউ? সো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আসলে সাংবাদিকতা আটকানোর জন্য করাও হয়নি। আপনি যদি ডিজিটাল সিকিউরিটি একটা ভালো করে পড়ে দেখেন, এটা করা হয়েছে মূলত ফেসবুকে সাধারণ মানুষ যেন ওই যে আল্লাহ আর্মি আমেরিকা বলছিলাম, ওই আল্লাহ আর্মি আমেরিকা নিয়ে কথা বলতে না পারে। হ্যাঁ, এবং আমরা যেটা এখন বলি না, এই তথাকথিত সাইবার সুরক্ষা আইনেও একটা ব্লাসফেমি সেকশন আছে, এবং ডিজিটাল সিকিউরিটি একটা বড় ভিকটিম ছিল নন মুসলিম ইয়াং ছেলেমেয়েরা। এদের এই সমস্যা, এই নতুন যে আইনটা হয়েছে সেখানে চলতে থাকবে। কার্টুনিস্টদের হতে পারবে, সব ক্ষেত্রেই হতে পারবে। এবং সামনে আমি মনে করি যে ব্লাসফেমি ইজ গোয়িং টু বি এ হিউজ ইস্যু। সো ডিজিটাল সিকিউরিটি একটা আসলে সংবাদ মাধ্যমকে মাজল করার জন্য করা হয় নাই মূলত। ওইটা সংবাদ মাধ্যম কিছুটা হলেও মাজল হয়েছে, এটাও মানতে হবে, কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছিল আপনি আমি এই যে দুই ভাই এখানে, এরা যেন সাধারণ মানুষ অর্থে আর কি, এরা যেন ফেসবুকে আওয়ামী লীগ, হাসিনার বাপ, হাসিনার ছেলে এর নিয়ে কিছু বলতে না পারে, ঠিক আছে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মানুভূতিতে আঘাত লাগে এরকম কিছু বলতে না পারে, আর এই যে ডিজিএফআই, তারপরে পুলিশ, এগুলোর নিয়ে কিছু না বলে। সো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সাথে আমার মনে হয় না যে সাংবাদিকতার অত মানে অ্যাডভার্সারি রিলেশনশিপ ছিল। আবার যদি একটু জুলাই আপরাইজিং নিয়ে বলি, জুলাই আপরাইজিংয়ে আমরা দেখেছি তরুণ প্রজন্মের কতটা সক্রিয় ভূমিকা ছিল। যেমন রাজনৈতিকভাবে সচেতন বলা হতো না যে প্রজন্মটাকে, তারা এখন বেশ খবর দেখছে, লেখালেখি করছে। তো তরুণদের যে পলিটিক্যাল এক্সপেকটেশনস, সেটার সাথে এখনকার যে রাজনৈতিক বাস্তবতা, সেটাকে আসলে আপনি দূরত্বটাকে কীভাবে দেখেন? তরুণদের এক্সপেকটেশনস আছে, বা তরুণরা তো তারা কিন্তু কোনো গাইডেন্স দিতে পারছে না। একটা, তারা ওই পুরনো যে ধারা সেটাতেই আছে। এবং আপনি যদি জুলাই অভ্যুত্থানের শুরুটা দেখেন, আন্দোলনটা ছিল কোটা সংস্কার আন্দোলন। হ্যাঁ, একটা পোস্ট কলোনিয়াল রাষ্ট্র যেখানে একটা ইয়াং ছেলে বা একটা ইয়াং মেয়ের ভার্সিটি থেকে গ্রাজুয়েট হওয়ার পরে তাহার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে সরকারি চাকরি করা, এইটাকে তো আপনি কোনো হেলদি ইকোনমি বলতে পারেন না। আপনি বাংলাদেশে কয়টা ইয়াং মানুষকে সরকারি চাকরি দিতে পারবেন? তো এখানে আমরা একটু যদি পিছনে যাই, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে না, বাংলাদেশে যে এই বিশাল জনসংখ্যা, তরুণদের একটা বিশাল জনসংখ্যা, এদেরকে আমরা কর্মসংস্থান কিভাবে দিব? এটা কি আমরা করতে পারতেছি? আমরা কি এটা নিয়ে কোনো আলাপ শুনতেছি? কিছু কিছু জায়গায় হয়তো আলাপ হচ্ছে, কিন্তু ওইটা কিন্তু এই ইয়াং মানুষজনের কাছে এখনও মানে স্পষ্ট না কি করবেন। কারণ এটা তো আমি আবার বলি যে দেশের সবচেয়ে লোভনীয় চাকরি হলো সরকারি চাকরি, সেই দেশের অবস্থা তো আসলে খুব খারাপ। কারণ আপনি যদি অন্যান্য দেশে যান, ওইখানে হয়তো একটা মানুষের একটা ইয়াং ছেলে বা একটা মেয়ের স্বপ্ন থাকে সে একটা টেক কোম্পানিতে চাকরি করবে, বা সে একটা বড় ভালো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করবে, বা সে হয়তো একটা ভালো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। হ্যাঁ, আর আমাদের দেশে এখানে মানে আমরা প্রথমে আন্দোলনটা শুরু করছিলাম, হ্যাঁ, আমরা থানা কি জানি বলে, ইউএনও টিএনও না আরেকটা আছে থানা ভূমি অফিসার না কি জানি, হ্যাঁ, ওইগুলো হওয়ার জন্য। সো আমাদের তরুণদের সামনে তো আসলে কোনো পথ দেখানোর মতো কোনো ব্যক্তি বা দল এখন আসলে দাঁড়ায় নাই। এবং তরুণদের যে আপনি একটা জিনিস দেখেন, এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুণরা একটা নতুন রাজনৈতিক দল করলো। হ্যাঁ, এবং তারা নিজেই তো ভয়াবহ বিভ্রান্ত। তারা আজকে বলে যে তারা বিএনপির সাথেও যাইতে পারে, কালকে তারা বললো জামাতের সাথে যাবে,
পরশু তারা বলবে হয়তো কমিউনিস্ট পার্টির সাথে যাবে, শেষ পর্যন্ত অবশ্য জামাতের সাথে তারা একটা অ্যালায়েন্স করছে। এবং এরা যে এদের যে খুবই বিভ্রান্ত অবস্থায় তারা আছে, এটার প্রমাণ তো হলো এই জামাতের সাথে অ্যালায়েন্সে যাওয়ার মনে হয় 1 সপ্তাহ আগে তারা নিজেই একটা জোট করলো, এবি পার্টি আর রাষ্ট্র সংস্কার আন্দোলন। তখনই আমার মনে হয় আমি একটা টক শোতে আমি বলছিলাম যে ওরা কি মানে ইলেকশন পর্যন্ত এই অ্যালায়েন্সটা তাদের থাকবে না অন্য কোথাও চলে যাবে, এটা তো আমরা জানি না। বিকজ তারা এত বেশি ভাসমান, হ্যাঁ, তাদের চিন্তা ভাবনা। সো এটাও একটা প্রমাণ যে হ্যাঁ, তারা রাজনীতি করতে চায়, বা কী রাজনীতিটা করবে এটাও তারা জানে না। এবং এইখানে তাদের অবভিয়াসলি যে ওল্ড অ্যাক্টার্স যারা, হ্যাঁ, জামাতের লোকজন বলেন বা বিএনপির লোকজন বলেন, এরা ওই যে বলে না যে কি বলে মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, এদের উপর কিন্তু এই যে মাথায় কাঁঠাল ভেঙে খাইছে ওই ওল্ড পলিটিশিয়ান, ভেটেরান সিজনস পলিটিশিয়ান যারা আছে, তারা কিন্তু এদের উপর মাথায় কাঁঠাল ভেঙে খাইলো এবং এরা আসলে ওই জায়গা থেকে বেরো হইতে পারলো না। তো তরুণদের এক্সপেকটেশন অবশ্যই আছে, এবং সেই এক্সপেকটেশন যদি ঠিক মতো ফুলফিল না হয়, মিট না হয়, তাইলে আমরা সমাজে আরও 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 অনেক বেশি সমস্যা দেখব। কিন্তু এই এক্সপেকটেশনটা মিট করবে কে, এটা হলো বাংলাদেশের শাসকদের জন্য একটা বড় চ্যালেঞ্জ এখন। তরুণ সাংবাদিকদের কথা যদি বলি, তরুণ সাংবাদিক সামনে আরও আমরা তরুণ সাংবাদিক দেখতে পাবো, তো আপনার অনেক দিনের অভিজ্ঞতা, এক্ষেত্রে আপনি তরুণ সাংবাদিকদের জন্য ইনভেস্টিগেটিভ জার্নালিজমে আসার জন্য তাদেরকে কী ধরনের পরামর্শ বা কী কী জিনিস খেয়াল রাখতে বলবেন? প্রথমত আমি যেটা বলবো যে তাদেরকে, কেউ যদি ইনভেস্টিগেটিভ জার্নালিজমে আসতে হয়, তাদেরকে প্রচুর প্রচুর ইনভেস্টিগেটিভ স্টোরিজ পড়তে হবে, প্রচুর বই পড়তে হবে, যেগুলো জার্নালিজমের বেসিক টেক্সট কিছু আছে সেগুলো পড়তে হবে। ইনভেস্টিগেটিভ জার্নালিজম, অনুসন্ধানী সাংবাদিকতার নীতি ও কৌশলের যে টেক্সটগুলো আছে সেগুলো পড়তে হবে। যদি পড়তে হবে বলতে গিয়ে আমার মনে পড়লো এখন কেউ কিছু পড়ে না, তো দেখতে হবে, ভালো ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারিজ দেখতে হবে, রিপোর্টস দেখতে হবে, এবং সেগুলো কিভাবে ক্রিয়েট করা হয়েছে সেগুলো বুঝতে হবে। এটা হলো ফার্স্ট স্টেপ। এবং কাজ করতে হবে, মানে জার্নালিজম হলো গিয়া ওই একটা কারিগরি বিদ্যা বলি আমরা, হ্যাঁ। আপনাকে এই যে টেবিলটা আছে, এই টেবিলটা আমি আপনাকে একেবারে হাতে কলমে, কী বলে, হাতে কলমে তো না, হাতে কলমে যদি না দেখাই, আমি যদি আপনাকে শুধুমাত্র টেক্সট বুকে বলি, হ্যাঁ, যে এই যে এটা হলো গিয়ে ডেসক্রিপশন, একটা টেবিল এইভাবে বানাতে হয়, আপনি এটা মুখস্থ করে ফেলেন, 50 পৃষ্ঠার একটা ম্যানুয়াল আপনাকে দেওয়া হলো টেবিল বানানোর উপর, এবং আপনার এটা মুখস্থ, কিন্তু আপনি জীবনে কোনো দিন টেবিল বানান নাই, তাহলে কিন্তু আপনি আসলে একজন ওই যে কাঠমিস্ত্রির যে কাজটা ওইটা আপনি পারেন না। তো সাংবাদিকতার জিনিসটা এরকম, আপনাকে আমি 50টা বই দিয়ে দিলাম, আপনি 50টা বই মুখস্থ করে ফেললেন, কিন্তু আপনি জীবনে সাংবাদিকতা করেন নাই, তাহলে আপনার পক্ষে সাংবাদিক হওয়া সম্ভব না। সো তরুণদের প্রতি প্রথম হলো প্রিপেয়ার অ্যান্ড দেন পার্টিসিপেট, যে প্রথমে নিজেকে প্রস্তুত করতে হবে, তারপরে সাংবাদিক হিসাবে কাজ করতে শুরু করতে হবে। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, আর আপনাকে একদম একটু আগামী 5 বছরের, যেহেতু সামনে নির্বাচন, তো 5 বছর পর আপনি বাংলাদেশের মিডিয়া পরিবেশটাকে কেমন দেখতে চান? ভালো দেখতে চাই, খারাপ কেন দেখতে চাও? মানে সেটাকে আসলে কি কি ধরনের পরিবর্তন সব মিলিয়ে আসলে আমরা ঠিক কোন ধরনের একটা মিডিয়া পরিবেশ যেখানে আসলে জনগণের স্বার্থে মিডিয়া কাজ করবে স্বতঃস্ফূর্তভাবে? এবং আমি এটা খুব, আমি কোনো ধরনের ইয়েতে যাব না, আমি কোনো ধরনের তাত্ত্বিক আলাপে যাব না, আমি খুব ইম্পেরিক্যাল একটা জায়গা থেকে বলি। ধরি যে বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার হলো শফিকুর রহমান, অথবা বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার হলো তারেক রহমান, হুইচ এভার অফ দ্য মিস্টার রহমান ইট ইজ। সো আমি চাই বাংলাদেশ 5 বছরের মাথায় এমন একটা জায়গায় মিডিয়া আসুক যে মিস্টার রহমান প্রতিদিন ঘুম থেকে উঠে একটা আতঙ্কের মধ্যে থাকবেন যে কোন স্বাধীন মিডিয়া তার সরকারের কোন দুর্বলতাটা প্রকাশ করে দিল, কোন স্বাধীন মিডিয়া তার সরকারকে কনফ্রন্ট করলো, পাওয়ারকে কনফ্রন্ট করলো। তো আমরা যে জার্নালিজমে বিশ্বাস করি সেটার মোটো হলো টু
কমফোর্ট দ্য অ্যাফ্লিক্টেড অ্যান্ড কনফ্রন্ট পাওয়ার। সো নিপীড়িত মানুষের কে পাশে থাকবে যে মিডিয়া এবং ক্ষমতাকে প্রশ্ন করবে, চ্যালেঞ্জ করবে যে মিডিয়া, আমি আগামী 5 বছরে সেই মিডিয়াগুলোকে বাংলাদেশে দেখতে চাই। আমরাও আশা করব বাংলাদেশের মিডিয়া যেন জনগণের কণ্ঠস্বর হতে পারে এবং ক্ষমতাকে চ্যালেঞ্জ করে স্বতঃস্ফূর্তভাবে খবর ছাপাতে পারে। ধন্যবাদ আপনাকে এতক্ষণ এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ফাইনালের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন।